You're gambling with World War III. Your country's in big trouble. সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছিল তখন পুরো বিশ্ব ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আজ প্রায় 4 বছরের দিকে যাচ্ছে এই ভয়ঙ্কর যুদ্ধটি পরিণত হয়েছে একটি দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষে। আর এখন প্রশ্ন হলো কার হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ? উত্তর হচ্ছে ভ্লাদিমির পুতিন। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই যুদ্ধের চাবি পুতিনের হাতে চলে গেল, কি কৌশল তিনি ব্যবহার করছেন এবং সামনে কি হতে পারে। তো চলুন শুরু করা যাক, কেন ইউক্রেন যুদ্ধের চাবি এখন পুতিনের হাতে। যুদ্ধের বর্তমান অবস্থা কি রকম চলুন একটু ঘুরে আসা যাক। বন্ধুরা, প্রথমে বুঝতে হবে ব্যাটেল ফিল্ডে এখন কি হচ্ছে। 2025 সালের শেষ দিকে এসে রাশিয়া ধীরে ধীরে ডনবাস অঞ্চলে এগিয়ে যাচ্ছে। বাখমুত, আভদিভকা এই শহরগুলো একের পর এক রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতির বিনিময়ে কিন্তু তারা এগোচ্ছে। আর এদিকে ইউক্রেন তারা লড়ছে সন্দেহ নেই, কিন্তু বাস্তবতা হলো তাদের গোলাবারুদ কম, সৈন্য ক্লান্ত, আর পশ্চিমা সাহায্য যতটা দরকার ততটা আসছে না। সংখ্যার খেলায় কি দেখা যাচ্ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার জনসংখ্যা 14,40,00,000 আর ইউক্রেনের মাত্র 4 কোটি। তারপরও অনেকে এই যুদ্ধে নিহত হয়েছে। এই সংখ্যার পার্থক্যটা যুদ্ধক্ষেত্রে বিশাল প্রভাব ফেলছে। রাশিয়া প্রতিদিন হাজার হাজার সৈন্য হারালেও নতুন সৈন্য নিয়োগ দিতে কোনো পিছপা হচ্ছে না, কিন্তু ইউক্রেনের জন্য প্রতিটা সৈন্য অমূল্য। পুতিনের হাতে এখন 3টি মূল কার্ড রয়েছে, চলুন একটা একটা করে আপনাদেরকে দেখাই। কার্ড নাম্বার 1, পুরো সময়টা তার কন্ট্রোলে। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুতিন জানেন যে যতদিন যাবে পশ্চিমা দেশগুলো জনগণ ক্লান্ত হয়ে যাবে, ইউরোপে এনার্জি সংকট হবে, মুদ্রাস্ফীতি আকাশ ছুবে, অর্থনৈতিক চাপ বাড়বে, আর এসব মানুষকে ভাবাচ্ছে আর কতদিন আমরা ইউক্রেনকে সাহায্য করব। এই কথাগুলো হচ্ছে ইউরোপের জনগণের। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, যিনি ইউক্রেনের প্রতি ততটা উৎসাহী নন। এটা পুতিনের জন্য বিশাল সুবিধা। তাহলে সময় খেলায় কে জিতছে? নিঃসন্দেহে ভ্লাদিমির পুতিন। কার্ড নম্বর 2, অর্থনৈতিক স্থিতিশীলতা। এটা শুনে অনেকে অবাক হবেন হয়তো, পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েনি। কেন? কারণ হচ্ছে নাম্বার 1, তেল ও গ্যাস রপ্তানি। ভারত, চীন এবং অন্যান্য দেশ রাশিয়ার তেল কিনছে, ছাড় দিয়ে হলেও রাশিয়া আয় করছে। নাম্বার 2, যুদ্ধকালীন অর্থনীতি। রাশিয়া তার পুরো অর্থনীতিকে যুদ্ধের জন্য একেবারে ছক করে করে যেখানে যা দরকার সেভাবে সাজিয়ে নিয়েছে। অস্ত্র কারখানা, গোলাবারুদ উৎপাদন সব ফুল স্পিডে চলছে। নাম্বার 3, বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যুদ্ধের আগে রাশিয়া বিশাল রিজার্ভ জমা করেছিল, তার মানে এগুলো সব ছিল প্রিপ্ল্যান। এদিকে ইউক্রেন সম্পূর্ণভাবে পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল। প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার লাগছে শুধু দেশটা চালাতে। কার্ড নম্বর 3তে কি আছে? সামরিক উৎপাদন। এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক। রাশিয়া প্রতিদিন যে পরিমাণ গোলাবারুদ উৎপাদন করছে তা ইউরোপের পুরো উৎপাদনের চেয়ে অনেক বেশি। উত্তর কোরিয়া থেকে মিসাইল আসছে, ইরান থেকে ড্রোন আসছে, আর ইউক্রেন অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন। তারা পশ্চিমের শিপমেন্টের জন্য অপেক্ষা করছে আর রাশিয়ার মার খাচ্ছে, আর সেই শিপমেন্ট যথেষ্ট নয়, সময় মতো আসছে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। 2025 সালের শুরুতে আমেরিকা 6 মাস ধরে ইউক্রেনে সাহায্য পাঠায়নি। কি আশ্চর্য হচ্ছেন? শুধু কংগ্রেসের রাজনৈতিক বিতর্কের কারণে। এই 6 মাসে রাশিয়া কতটা এগিয়ে গেছে একবার ইমাজিন করুন।
ইউরোপীয় ইউনিয়ন এক হতে পারছে না। পোল্যান্ড, বাল্টিক দেশগুলো বলছে আরও অস্ত্র দিতে হবে। জার্মানি, ফ্রান্স বলছে সাবধানে, রাশিয়াকে বেশি কোণঠাসা করলে পারমাণবিক হুমকি বাড়বে। হাঙ্গেরি ভিক্টর অরবান তো পুতিনের একেবারে কাছের বন্ধু। এই বিভক্তি পুতিনকে সুবিধা দিচ্ছে। তিনি জানেন যে ইউরোপ কখনো একসাথে শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারবে না, আর এই সুযোগটি বারবার মিস্টার পুতিন নিচ্ছেন। আমেরিকার পরিবর্তন, ট্রাম্প প্রশাসন বলছে তারা দুই পক্ষকে টেবিলে বসাতে চান, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই ধরনের শান্তি আলোচনা পুতিনের জয়কে স্বীকার করে নেওয়ার মতোই হবে। কেন? কারণ পুতিন এখন জমি দখল করে আছেন। যদি আজ যুদ্ধ থেমে যায় তাহলে ইউক্রেনের 20% বেশি ভূমি রাশিয়ার হাতে থেকে যাবে। ভূ রাজনৈতিক দাবা, পুতিন শুধু একজন সামরিক নেতা নন, তিনি একজন দক্ষ খেলোয়াড়। চীনের সাথে সম্পর্ক, রাশিয়া এখন চীনের সাথে আগের চেয়ে অনেক বেশি কাছে এসে পড়েছে। চীন সরাসরি অস্ত্র না দিলেও প্রযুক্তি, যন্ত্রাংশ এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। এটা পশ্চিমের জন্য মাথা ব্যথা, কারণ চীন একটি বিশাল শক্তি, তাকে চাপ দেওয়া অত সোজা নয়। আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়ার অনেক দেশ নিরপেক্ষ থাকছে, তারা পশ্চিমের পক্ষ নিচ্ছে না। কেন? দুটি কারণ। নাম্বার 1, অতীতে পশ্চিমা তাদের সাথে যেভাবে আচরণ করেছে সেই ইতিহাস ভুলে যায়নি তারা। নাম্বার 2, রাশিয়া থেকে তারা সস্তা তেল, খাদ্যশস্য পাচ্ছে, তাদের অর্থনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ। এই নিরপেক্ষতা পুতিনের হাতে একটি কার্ড। ইউক্রেনের চ্যালেঞ্জ, এবার ইউক্রেনের অবস্থা বুঝি। জনশক্তি সংকট, ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা মানুষ। লাখ লাখ যুবক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, যারা থেকে গেছে তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে, ক্লান্ত। নতুন সৈন্য নিয়োগ করা কঠিন হয়ে পড়ছে, মানুষ আর যেতে চায় না ফ্রন্টলাইনে। অস্ত্র ঘাটতি, আর্টিলারি সেল, ক্ষেপণাস্ত্র, ড্রোন সব কিছুরই অভাব দেখা দিয়েছে। পশ্চিম দিচ্ছে কিন্তু যথেষ্ট নয়, আর রাশিয়া যতটা ব্যবহার করছে ইউক্রেন তার 10 ভাগের 1 ভাগও পাচ্ছে না। অবকাঠামো ধ্বংস, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ, গরম ব্যবস্থা মানে পানি গরমের ব্যবস্থা, শীতে যে হিটারের ব্যবস্থা সব টার্গেট করছে। শীতকালে মানুষ কিভাবে টিকে থাকবে, এটা ইউক্রেনের জন্য বিশাল চ্যালেঞ্জ। এবার আসে আমাদের দেশের জন্য এই যুদ্ধ কি শিক্ষা দিচ্ছে। ভূ রাজনীতিতে নিরপেক্ষতার গুরুত্ব বাংলাদেশ বুদ্ধিমানের কাজ করেছে। এই যুদ্ধে কোনো পক্ষ না নিয়ে রাশিয়া থেকে সস্তা তেল গ্যাস কিনছে, আবার পশ্চিমের সাথেও সম্পর্ক ভালো রাখছে। এটাই কৌশল হওয়া উচিত। অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা, ইউক্রেন পশ্চিমের সাহায্যের উপর নির্ভরশীলতা হয়ে পড়েছে। আমাদের উচিত নিজেদের অর্থনীতিকে এতটা শক্তিশালী করা যেন কোনো সংকটে আমরা নিজেরাই টিকে থাকতে পারি। তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে কি বুঝলাম? নাম্বার 1, পুতিনের হাতে এখন 3টি শক্তিশালী কার্ড: টাইম, ইকোনমি আর ফায়ার পাওয়ার। নাম্বার 2, পশ্চিমারা বিভক্ত, ক্লান্ত এবং অনিশ্চিত। নাম্বার 3, ইউক্রেন বীরত্বের সাথে লড়ছে কিন্তু বাস্তবতা তাদের একেবারে বিপক্ষে। নাম্বার 4, সম্ভবত একটা অন্যরকম সংঘাত হবে যেখানে পুতিন আংশিকভাবে জিতে যাবেন। নাম্বার 5, এই যুদ্ধ বিশ্ব ব্যবস্থাকে বদলে দিচ্ছে। বন্ধুরা, এই যুদ্ধ আমাদের শিখিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে শুধু আবেগ দিয়ে কিছু করা হয় না। ক্ষমতা, কৌশল এবং ধৈর্য এগুলোই আসল হাতিয়ার। পুতিন 3টাই ব্যবহার করছেন বুদ্ধিমানের মতো, আর তাই এই মুহূর্তে যুদ্ধের চাবি তার হাতে। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।